মর্নিং এভরিওয়ান। আমি এখন নিট ফাউন্ডেশন বায়োলজি অর্থাৎ এখন যারা ক্লাস নবম বা দশম শ্রেণীতে পড়ছো, যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও, এমবিবিএস যে অ্যাডমিশন পরীক্ষা, সেই নিট পরীক্ষায় যারা বায়োলজিতে ভালো স্কোর করে একটা ভালো র্যাঙ্ক করতে চাও, আমি তাদের এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও অনুরোধ করব এই ভিডিওটা দেখতে। এই ক্লাসটা করলে পরেই অভিভাবক এবং ছাত্রছাত্রী উভয়ই বুঝতে পারবে যে একটা ক্লাস 9-এর পর্ষদ অনুমোদিত যে পাঠ্যপুস্তক অর্থাৎ টিভি নাম্বার বুক, সেই টিভি নাম্বার বুক সেখান থেকে কি করে নিট বায়োলজিতে ভালোভাবে অ্যান্সার করা যায়। ক্লাস 9-এর বই পড়ে নিট পরীক্ষায় বায়োলজি অ্যান্সার করা আমি দেখিয়ে দেব। ম্যাক্সিমাম কোশ্চেন এখানে দেখবে, আমি এখনই দেখাবো, ক্লাস 9-এর জীবন বিজ্ঞান বই থেকে এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি নবম দশম শ্রেণীতে পাঠরত অবস্থায় কোনো ছেলে মেয়ে নিটের জন্য সিরিয়াসলি পড়াশোনা করে, সে নিটে রানিং এইচএস পাস মানে যে বছর পরীক্ষা দেবে সে বছরে সে নিটে অ্যাপ্লাই করলে সুন্দর সে র্যাঙ্ক করবে। আমি সেটা এক্ষুনি দেখিয়ে দেবো। তাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখা যাক। এটা হচ্ছে ক্লাস 9-এর সাতরা খুব বহুল পরিচিত এবং খুব একটা ভালো বই, সাতরা যে জীবন বিজ্ঞান নবম শ্রেণীর 2024 সালে যে বই, সেই বইয়েরই কিন্তু সমস্ত তথ্য এখানে দেওয়া, কোনো তথ্য বাইরের থেকে দেওয়া হয়নি। এক কথা একটা টেক্সট বুক, সেইটাকে জাস্ট আমি পিডিএফ করে এখানে দেখাচ্ছি যাতে সুবিধা হয় যে কি করে একটা টেক্সট বুক, 9-এর একটা টেক্সট বুক করে কি করে নিটে বায়োলজিতে ভালো অ্যান্সার করা যায় আমি দেখিয়ে দেবো। তার সাথে হয়তো আমি কিছু হয়তো এক্সট্রা ইনফরমেশন দেব, যদি ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা যদি আমার এই ইনফরমেশনটা ছোট্ট করে একটু নোট করে রেখে দেন ওই টেক্সট বইয়ের মধ্যেই। টেক্সট বইতে ঠিক আছে, এই যেখানে যেমন কোষ পর্দা চ্যাপ্টার আমি টপিকটা পড়াবো, এইখানে বইয়ের মধ্যেই ছোট্ট করে লিখে রাখুন, দেখবেন সবই নিটের তথ্য, নিট বায়োলজির যে কোশ্চেনগুলো করা হয় সমস্ত তার তথ্য। যাক আসা যাক। দেখ, কোষ পর্দা আমরা জানি যে কোষ পর্দা কিন্তু সমস্ত প্রকার সজীব কোষের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য। সে ব্যাকটেরিয়ার কোষ পর্দা থাকবে, উদ্ভিদের কোষ পর্দা থাকবে, প্রাণীরও কোষ পর্দা থাকবে, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু কোষ পর্দা হচ্ছে খুব কমন এবং জাস্ট প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত কি একটা হালকা পর্দা। যাক, সেটা যদি এরকম হয়, দেখো ধরো একটা কোষ, সেই কোষের মধ্যে বিভিন্ন প্রকার ঠিক আছে, যেমন নিউক্লিয়াস থাকবে, তেমনি মাইটোকন্ড্রিয়া থাকবে, হ্যাঁ, গলগি বডি থাকবে, ইয়ার থাকবে, সবকিছু আছে। তো সেরকম এই সমস্তটাকে মিলিয়ে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষের মধ্যে সবকিছুকে মিলে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজমের জাস্ট বাইরের দিকে একটা পর্দা থাকে, পর্দাটা সজীব, অপেক্ষাকৃত পাতলা, প্রোটিন লিপিড দিয়ে তৈরি। আমি যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা পয়েন্ট একটু যদি মনে রাখা খুব সুবিধা হয়। ওকে, তাহলে নাম্বার 1 অবশ্যই কি লিভিং, সজীব, আগে পরে কোশ্চেন হয়েছে। নাম্বার 2 মেইনলি ফসফোলিপিড দিয়ে তৈরি, ফসফোলিপিড, তার সাথে অবশ্যই থাকবে প্রোটিন, আমরা দেখব পরবর্তীতে। অবশ্যই 3 নম্বর পয়েন্ট, এ কিন্তু সবাইকে কোষের মধ্যে ঢুকতে দেয় না, ও কিন্তু বেছে বেছে পদার্থগুলোকে ঢুকতে দেয়, অর্থাৎ প্রভেদ ভেদ্য। আমরা অনেক ক্ষেত্রে বলি অর্ধবেদ্য। অর্ধবেদ্য মিনিংটাই হচ্ছে যে ওই সেই
আমরা জানি যে জলে যদি যে পদার্থগুলো থাকে, হ্যাঁ, তাকে আমরা বলছিলাম যে দ্রাব্য, আর জলটাকে বলছিলাম দ্রাবক। আমরা একটা সাধারণ কনসেপ্ট বলছি। তা সেক্ষেত্রে হচ্ছে যে অর্ধবেদ্য মানেই হচ্ছে যে জায়গাটায় শুধু জল যেতে পারবে, অন্যরা যেতে পারবে না, হ্যাঁ, বা জলের দ্রাব্য শুধুমাত্র জলের দ্রাব্য পদার্থই যেতে পারবে, যাক সেটা অর্ধবেদ্য বলছিলাম। এইবার প্রভেদক বেদ্য মানেই হচ্ছে যে যে পর্দার মধ্য দিয়ে বিশেষ কিছু পদার্থ, জল তো যাবে, তার সাথে বেছে বেছে কিছু পদার্থ কি পরিবাহিত হতে পারবে, হ্যাঁ, তখন তাকে বলবো আমি কি প্রভেদক ভেদ্য। ওকে, সিলেক্টিভ পারমেবল। পারমেবল। তাহলে এই পয়েন্টগুলো থেকে দেখবে আমরা পরবর্তীতে অনেক কিছু আমরা পেয়ে যাব, যাক। এবং আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যে কোষ প্রাচীরের সাপেক্ষে কিন্তু কোষ পর্দা বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানেই হচ্ছে কি, যে আমরা জানি যে কোনো পদার্থ যদি টেনে, বল প্রয়োগ করে টেনে তার আকৃতিগত পরিবর্তন ঘটানো হয়, যদি কোনো কারণে বলটা আবার কি সরিয়ে নেওয়া হয়, পদার্থটা আবার আগের অবস্থায় ফিরে যায়, সেটাকে বলছি স্থিতিস্থাপকতা। এইবার এই স্থিতিস্থাপক পদার্থগুলোর মতো কিন্তু আমাদের কোষ পর্দাটাও ব্যবহার করে, তাই কোষ পর্দা কিন্তু অবশ্যই স্থিতিস্থাপক। যেমন দেখো, আমরা যদি স্বাভাবিক ব্যাপার, আমরা যদি আমার এই হাতের উপর এরকম চেপে ধরে আবার বল, মানে চেপে ধরছি বল প্রয়োগে, কোষ পর্দা কিন্তু এখানে কি হচ্ছে, অর্থাৎ সে হয়তো চ্যাপটা কোষটা হয়তো চ্যাপটা এরকম হয়ে গেছে, কিন্তু যখনই বলটা সরিয়ে নেব ও কিন্তু আবার জায়গা অবস্থায় ঘুরে আসবে, অর্থাৎ সে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে, অর্থাৎ গোলাকার অবস্থায় চলে আসবে। এইটাই তো স্থিতিস্থাপকতা। এটার কারণটা হচ্ছে কোষ পর্দাটা নরম এবং স্থিতিস্থাপক। ওকে, তাই দেখে নাও যে টার্মগুলো এখানে আছে, যে প্রথমত অতি সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রবোধক ভেদ্য। নেক্সট দেখে নাও যে ফসফোলিপিড এবং প্রোটিন, তাই নাম হয়েছে লাইপোপ্রোটিন। লিপিড মানে লাইপো, আর প্রোটিন তাই একবার বলা হচ্ছে লাইপোপ্রোটিন, মানে লিপিড সাথে প্রোটিন। লাইপোপ্রোটিন নির্মিত। এবার একটা টার্ম আছে যে ত্রিস্তরীয়, আমরা পরে দেখবো বটলে। ওকে, সুতরাং এটা হচ্ছে কোষ পর্দার কি ক্যারেক্টার। এইবার দেখে নাও যে এই যে কোষ পর্দার গঠনে দেখো ত্রিস্তর বলা হয়েছে, অর্থাৎ তিনটে স্তর থাকবে। অর্থাৎ তিনটে স্তর থাকবে কিরকম, যে মাঝের স্তরটা থাকবে ফসফোলিপিড দ্বারা তৈরি, মাঝের যে লেয়ারটা থাকবে সেটা আছে ফসফোলিপিড দ্বারা তৈরি। ধরো এই যে একটা লেয়ার, এটা ফসফোলিপিড, মেইনলি ফসফোলিপিড, যাক আমরা এটাকে বলছি কি লিপিড। আর তার দুপাশে থাকবে কি, তার উপরে এবং নিচে দুপাশেই থাকবে কি প্রোটিন। অর্থাৎ এই উপরের লেয়ারটা এটাও প্রোটিন, আবার নিচের লেয়ারটা এটাও প্রোটিন। অর্থাৎ উপরেরটা প্রোটিন, নিচেরটা প্রোটিন, মাঝখানেরটা হচ্ছে কি লিপিড। তাই PLP দেখে নাও, PLP তিনটি স্তর। তাহলে আমরা দেখতে পেলাম যে বাইরের এবং ভিতরের একটা স্তর, সেটা হচ্ছে প্রোটিন স্তর, আর মাঝের লেয়ারটা অবশ্যই কি লিপিড দিয়ে তৈরি, তাই না? এবং কি লিপিড? ফসফোলিপিড। আমি কিন্তু বারবার কিন্তু উল্লেখ করি ফসফোলিপিড, বহুবার কোশ্চেন দিয়েছে, আমরা পরে দেখব যে ফসফোলিপিড দিয়ে বহুবার কোশ্চেন দিয়েছে। যেমন এখানে দেখেই নাও ফসফোলিপিড দিয়ে কোশ্চেন, এই দেখো অলরেডি এখানে একটা আছে যে ফসফোলিপিড। ওকে, এইবার এই প্রোটিনগুলো দেখো যেটা বাইরের দিকে আসে, এটা তো একটা কোষ, সেই কোষের এটা আছে কি ভিতরের পার্টটা আর এটা বাইরের পার্টটা। তাই কোষ পর্দাটাও কিন্তু আমরা যদি এটা একটু ভালো করে দেখি যে এটা যদি লিপিড লেয়ার হয় তাহলে তার বাইরে আমি প্রোটিন লেয়ারটা দিচ্ছি,
অর্থাৎ এইটা প্রোটিন লেয়ার, আবার ভিতরে প্রোটিন লেয়ার, দেখতে পেয়েছো? তখন এই বাইরের প্রোটিনটাকে বলা হচ্ছে বহিস্থ প্রোটিন, আর এই প্রোটিনটাকে বলা হচ্ছে অন্তস্থ প্রোটিন। ওকে, সুতরাং কি থাকবে? মাঝখানে থাকবে ফসফোলিপিড, আর প্রোটিন থাকবে দু প্রকার এই প্রোটিনটা। সুতরাং ফসফোলিপিড প্লাস প্রোটিন থাকবে কি? এক্সটেনজিং প্রোটিন আর হচ্ছে ইন্ট্রিনজিং প্রোটিন। দেখবে না ফার্স্ট কোশ্চেনটা যে ফ্লুইড মোজাইক আমরা পরে দেখব যে কি দিয়ে তৈরি, তাহলে ফসফোলিপিড, ইন্ট্রিনজিক প্রোটিন, এক্সটেনজিক আর হচ্ছে কি ইন্ট্রিনজিক প্রোটিন। ওকে, এইবার যেটা বলছিলাম লিপিড দিয়ে আরো এই দেখে নাও, যে একটা কোশ্চেন দেখে নাও ফসফোলিপিড দিয়ে ডাইরেক্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ড ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ এলিমেন্ট। দেখে নাও কিসের, মানে আমাদের যে সেল মেমব্রেনের তার মেইন কনস্টিটিউয়েন্ট অফ লেসিথিন। যাক, তার মানে স্ট্রং ফসফোলিপিড যে কোশ্চেন হয় সেই কোশ্চেনটা একবার দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ড ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ লেসিথিন। লেসিথিন একটা ফসফোলিপিড। ওকে, তাহলে এই দেখো ডাইরেক্ট কিন্তু আমি এখানেও দেখিয়েছি ফসফোলিপিড খুব থাকে, ওখানে কিন্তু কোশ্চেনটা আছে। এছাড়া আরো আছে এখানে, যাক সেটা পরে আমরা আসবো। এই যে কোষ পর্দার তিনটে লেয়ার, একে বলা হয় ত্রিস্তরীয় গঠন। এটা কিন্তু প্রথম দেখেছিলেন বিজ্ঞানী রবার্টসন, তাই নাম হয়েছে রবার্টসনের ইউনিট মেমব্রেন। এই দেখেন রবার্টসনের ইউনিট মেমব্রেন, এই যেটা। ওকে, পর্দা পরবর্তীকালে বিজ্ঞানী নিকলসন এবং সিঙ্গার, দেখে নাও নিকলসন ও সিঙ্গার, ওকে, এই দুইজনে মিলে কিন্তু কোষ পর্দার যে তরল মোজাইক মডেল, ওকে, সেই তত্ত্ব দিয়ে কিন্তু ব্যাখ্যা করেছিল, অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল। ওকে, কিভাবে দেখো পরবর্তীতে আমরা গঠনে আমরা দেখবো আর কি। ওকে, সুতরাং কোষ পর্দার যে তরল মোজাইক মডেল, এইটা হচ্ছে সর্বাধিক স্বীকৃত মডেল, পয়েন্টটা মনে রাখবে। অর্থাৎ এ পর্যন্ত যত কোষ পর্দার মডেল হয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি গৃহীত হয়েছে 1972 সালে বিজ্ঞানী নিকলসন সিঙ্গার যে মডেল দিয়েছিল, অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল। ওকে, এবার এইটা কিন্তু মানে ওরা যেটা বলতে চেয়েছিল যে এই যে মাঝখানে যে লিপিড লেয়ারটা থাকে, এই লিপিড লেয়ারটা তরলায়িত, অর্ধ তরল, একেবারে খুব জলের মতো নয়, আবার কঠিনও নয়। ওকে, অর্থাৎ এই ফসফোলিপিড লেয়ারটা ছিল কি তরলায়িত, তরল। বলছে তার মধ্যে কি হচ্ছে যে প্রোটিনগুলো, এখানে ইউনিট মেমব্রেনে বলছিল প্রোটিনগুলো বাইরে আছে, আর এটা বলছিল না প্রোটিনগুলো ওইরকম শুধুমাত্র বাইরে বা ভিতরে এরকম নয়, এর মধ্যে প্রথিত থাকে, ভিতরে ভিতরে ঢুকেও থাকে, মোজাইক সুন্দর করে সজ্জিত থাকে। ওকে, তার মানে এই লিপিড দ্বারা যে লেয়ারটা তৈরি হয়েছিল সেই লেয়ারটা হচ্ছে কি তরল, এবং তার মধ্যে অপেক্ষাকৃত একটু কঠিন প্রোটিনগুলো ও কিন্তু সুন্দর করে ভিতরে, ঠিক আছে, সে প্রথিত থাকে। ওকে, আচ্ছা, এইবার অনেকটা বিজ্ঞানী দেখে নাও কি করেছিল যে লিপিড অণুর মধ্যে এই যে প্রোটিনের যে বিন্যাস অনেকটা বলেছিল যে হিমশৈলের সাথে তুলনা করেছিল। হিমশৈল ব্যাপারটা কি হচ্ছে তুমি জানো, যে ওই জলের মধ্যে, বা তুমি যদি নিজে ওটা বাড়িতে ভাবো যে একটু একটু বরফ নিয়ে, হ্যাঁ, এক গ্লাস জলের মধ্যে ছেড়ে দাও তো, দেখবে বরফটা কিন্তু কি পুরোপুরি কি ভাসবেও না, আবার পুরোপুরি কি ডুববেও না। উপর দিয়ে দেখতে পারবে, উপর দিয়ে তুমি দেখবে যে একটা বরফ খণ্ড ভেসে আছে, কিন্তু তুমি যেটা দেখছো মনে রাখবে যে সেটা কিন্তু বাহ্যিক,
ওই বরফের কিন্তু অনেকটা পার্ট কিন্তু জলের মধ্যে ডুবে আছে। তাহলে এখানে বিজ্ঞানীরা বলেছিল যে এখানে জলটাকে কল্পনা মানে তুলনা করেছে কি লিপিড যে তরল তার সাথে, আর বরফটাকে তুলনা করছে এখানে প্রোটিনের সাথে। এই যে দেখে নাও যে জল সদৃশ যে লিপিড, হ্যাঁ জলের মতো যে তরলায়িত লিপিড, তার মধ্যে হচ্ছে কি প্রোটিনগুলো কি থাকে, কিছুটা পার্ট বাইরে থাকতে পারে, কিছুটা পার্ট ভিতরে ঢুকে থাকতে পারে, অর্থাৎ প্রোথিত থাকবে। ওকে, এটাই কিন্তু ফ্লুইড মোজাইক মডেলের আসল তথ্য, যেটা হিমশৈলের ক্ষেত্রে তাই হয়, যে বাইরের দিকে যে বরফটা দেখছে মনে হয় বরফের একটা বিরাট মানে বিরাট একটা বরফ খণ্ড, কিন্তু জানো ওর মধ্যে কিন্তু কি বেশিরভাগ পার্টটাই কিন্তু বরফের জলের তলায় আছে। সেই তোমরা যারা টাইটানিক বই দেখেছো, সেখানে জাহাজটি যখন অ্যাক্সিডেন্ট হয় সামনে যে বরফ খণ্ডটা দেখা যায়, ওটা কিন্তু ওর থেকে কিন্তু বেশিটা পার্ট জলের তলায় ছিল। ওকে, সুতরাং ফ্লুইড মোজাইক মডেল দ্বারা কিন্তু কোষ পর্দার ব্যাখ্যা করেছি। যাক, পরবর্তী দেখবো আমরা আরো। এই দেখো গঠনটা এখানে দেখলে বুঝতে পারবে। দেখো এখানে একটা কোষ পর্দার যে ফ্লুইড মোজাইক মডেল, সে মডেলটা এখানে কিন্তু দেখানো হয়েছে। দেখো তো, এই দেখে নাও যে লিপিড স্তর তোমাদেরকে বলেছিলাম আমি, সেই লিপিড স্তর। ওকে, এই লিপিড স্তরটাই কিন্তু প্রকৃতপক্ষে তরল ইন নেচার, মানে অর্ধ তরল মোটামুটি। ওকে, তার মধ্যে দেখে নাও যে প্রোটিন গুলো, এই দেখো একটা প্রোটিন যেমন এখানে কি পুরোপুরি কি এই লিপিডের যে ডবল লেয়ার ওটাকে কি ভেদ করেছে, কিছু প্রোটিন বাইরের শুধু একটা লেয়ারকে ভেদ করেছে। ওকে, আবার পাশাপাশি অবস্থিত দুটো প্রোটিন বা কখনো কখনো একটা প্রোটিনও এমন ভাবে ফোল্ড হয়, ভাঁজ হয়, সুন্দর করে মাঝখানে একটা কি চ্যানেল তৈরি হয়, তাই এদেরকে চ্যানেল প্রোটিনও বলা হয়। যাক, আমরা মোটামুটি দেখলাম যে ফ্লুইড মোজাইক মডেলে প্রোটিন গুলো কি লিপিড তরল লেয়ারের মধ্যে কি প্রস্তুতি থাকে। ওকে, এইবার দেখো যে এই লিপিডের লেয়ারের বাইরে যে প্রোটিন গুলো থাকে, কখনো কখনো সেই প্রোটিনের সাথে শর্করা যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি করে, কখনো কখনো গ্যাংলিওসাইড তৈরি করে। যাক, এইবার এই পদার্থগুলো কিন্তু পরবর্তীতে দেখবো আমরা খুব কাজে লাগে। একটা কোষকে আইডেন্টিফাই করতে কিন্তু এই গ্লাইকোপ্রোটিনগুলো খুব ইম্পর্টেন্ট। যাক, তাহলে এটা কিন্তু আমরা দেখে নিলাম যে একটা তরল মোজাইক মডেলে কি 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 গঠনগত উপাদানগুলো থাকে সেগুলো আমরা দেখে নিলাম। এইবার এখানে আরেকটা পয়েন্ট আমি জাস্ট উল্লেখ করে দেই। দেখো যে এই যে লিপিড লেয়ার দেখে নাও, এই যে একটা এইটা দেখো গোল করে দেখো না লিপিড লেয়ারের কালো 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 একটা একটা এগুলো কি ওইগুলো কি দেখো কালো কালো বড় বড়, ঠিক আছে? দেখো যদি তোমরা ভালো বুঝতে পারো, এই একটা গঠন, হ্যাঁ দেখে নাও যে এই দেখো কালো কালো, ঠিক আছে? একটা কালো কালো দেখো যে প্রত্যেকটা লিপিড, মনে রাখবে এ একটা লিপিড অণু, এ একটা লিপিড অণু, এ একটা লিপিড অণু, একটা লিপিড অণু। সেই জন্য লিপিডের একটা বহিঃস্তর, লিপিডের অন্তঃস্তর, অবশ্যই ফসফোলিপিড। তার মানে এইটা হচ্ছে একটা ফসফোলিপিড, আবার এটা একটা ফসফোলিপিড। খেয়াল করেছো? দেখে নাও, এইটা হচ্ছে একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড, আবার এটা একটা ফসফোলিপিড। ওকে, পিএল পিএল ফসফোলিপিড। এই ফসফোলিপিডের ক্ষেত্রে দেখে নাও যে এই যে কালো, এইটা আমি এখানে লাল, এই যে গঠনটা, তাহলে এটা হচ্ছে একটা ফসফোলিপিড। সেখানে এইগুলো হচ্ছে হেড, দেখে নাও একটা হেড একটা হেড। সুতরাং দুটো ফসফোলিপিডের কি, এটা একটা ফসফোলিপিড, যেহেতু
এইটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। তাই এটা আছে বহিস্থ ফসফোলিপিড লেয়ার আর এটা আছে অন্তস্থ ফসফোলিপিড লেয়ার। এই বহিস্থ ফসফোলিপিড লেয়ার হলো দেখো বাইরের দিকে একটা কি কালো ডট মতো আছে, ওটা হচ্ছে হেড, ফসফোলিপিডের হেড। হ্যাঁ, এটা হচ্ছে ফসফোলিপিডের হেড। আর এটা হচ্ছে দেখে নাও এবার এই যে গঠনটা, অর্থাৎ গঠনটা এরকম দেখতে কিরকম, এইটা হচ্ছে ফসফোলিপিডের হেড আর এটা হচ্ছে এইরকম ভাবে ফসফোলিপিডের টেল। দেখে নাও। ওকে, এই ফসফোলিপিডের হেড দেখে নাও, সেই হেডটা তৈরি হয় ফসফরিক অ্যাসিড দ্বারা। ওকে, আচ্ছা, আর তার সাথে গ্লিসারল থাকে। যাক, আর এই তেল পাটটা তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দ্বারা। তার মানে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর এটা মেইনলি কি এখানে থাকে ফসফেট গ্রুপ থাকে। ফসফেট গ্রুপ থাকার জন্য এটা নেগেটিভ হয় আর এখানে কোনো কিছু না থাকার জন্য এটা নিউট্রাল হয়। ওকে, সুতরাং এটা ফ্যাটি অ্যাসিডে যেহেতু কোনো রকম কোনো চার্জ থাকে না, তাই কি হাইড্রোফোবিক, জল বিরোধী, ধর্মের দিক দিয়ে জল বিরোধী। সুতরাং টেল পার্টটা আছে জল বিরোধী আর হেড পার্টটা আছে কি জল আকর্ষী। ওকে, অর্থাৎ এটা আছে পোলার পার্ট আর এটা আছে কি নন পোলার পার্ট। পোলার পার্ট কি দিয়ে তৈরি থাকে? ফসফেট দ্বারা তৈরি হয়। আর নন পোলার পার্টটা কি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। দেখেছো? তার মানে আমরা দেখতে পেলাম যে এই যে ডট ডট গুলো প্রত্যেকটা হচ্ছে কি ফসফেট গ্রুপ, যার জন্য এই বাইরের গুলো কি নেগেটিভ চার্জ হয়, অর্থাৎ পোলার, এটাও পোলার আবার এটাও পোলার। এই যে দেখে নাও নেগেটিভ চার্জ যুক্ত হয় যে পোলার। ওকে, তার মানে এই যে ফসফোলিপিড লেয়ার, সে লেয়ারের কি সেই হেডটা সবসময়ের জন্য কি আছে পোলার এবং কত সুন্দর এলাকে জলের সাথে কি একসঙ্গে থাকতে পারে আর কি। কিন্তু কখনো এই তেল পাটটা জলের সাথে থাকতে পারে না, অর্থাৎ জল বিরোধী। আর এই জল কি আকর্ষী, অর্থাৎ পোলার পাটটা থাকবে কি বাইরের দিকে আর নন পোলার পার্ট বা হাইড্রোফিল পার্টটা থাকবে কি ভিতরের দিকে। খেয়াল করেছো? ওকে, তো যাক, আমরা দেখবো এবার যে কি করে এই এবার কোষ পর্দার গঠনটা মোটামুটি আমরা জানলাম। এবার কোষ পর্দার কাজ দেখো, তুমি ভালো করে জানো একটা কোষের যেহেতু বাইরের আবরণী, বিশেষ করে অ্যানিমাল সেলের ক্ষেত্রে এটাই তো একমাত্র তোমার পর্দা, সুতরাং বাইরের আঘাত থেকে কি অবশ্যই রক্ষা করবে। আর উদ্ভিদকে সেক্ষেত্রে যদিও সেল ওয়াল থাকে, তবুও কোষ পর্দা কিন্তু কি করবে কিছুটা হলেও এই প্রোটেক্টিভ ফাংশন করে, অর্থাৎ কি আঘাত থেকে রক্ষা করবে। তারপরে দেখে নাও যে এই কোষ পর্দা প্লাজমা পর্দা কি করছে, দেখে নাও যে সজীব কোষের বহি এবং কি অন্ত মাধ্যমের একটি অবিস্মরণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে। অর্থাৎ কি হচ্ছে, বাইরের থেকে ভিতরে কি পদার্থ ঢুকবে বা ভিতর থেকে বাইরে কি পদার্থ মানে বেরিয়ে যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ কোষ পর্দার উপরে ডিপেন্ড করে। এছাড়া কোষ পর্দা কিন্তু অবশ্যই কোষ পর্দা থেকে দেখে নাও মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম এইগুলো কিন্তু কি তৈরি হয়। আর অবশ্যই ব্যাপন এবং অবিস্মরণ প্রক্রিয়ায় কি কোষ পর্দা সাহায্য করে। এবার কোষ পর্দা আমি ক্লাস 9 বই থেকে যতটুকু পেলাম তার উপর বেস করে দেখা কোশ্চেন, কি সুন্দর কোশ্চেন গুলো এবার আমরা অ্যান্সার করব। দেখে নাও, দেখো যে ফার্স্ট কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি ছিল, যে অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল প্লাজমা মেমব্রেন ইজ কম্পোজড অফ কি, একটু আগে দেখিয়ে দিলাম তাই তো। এই যে এই পার্টটা ফসফোলিপিড পার্ট আর এইগুলো হচ্ছে প্রোটিন, এইগুলো হচ্ছে প্রোটিন তাই তো। ফসফোলিপিড প্রোটিন, আর প্রোটিন গুলো যেহেতু ভিতরের দিকে যদি থাকে যে প্রোটিন গুলো, এইগুলো হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রোটিন আর এগুলো এক্সট্রিনসিক প্রোটিন। কি সুন্দর দেখে নাও, অ্যানসার ক্লাস 9 বই থেকে অ্যানসার। তারপর একটা প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ, সে কি কোশ্চেন ঘুরিয়ে ফিরে দেখো, প্রোটিন থাকবে, লিপিড থাকবে, কার্বোহাইড্রেট থাকবে। ওকে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট অ্যাজ পার এনসিইআরটি
ওকে, এখানে দেখো যে ক্লাস 9 এর বইতে যেটা দেওয়া আছে, কত পার্সেন্ট কি প্রোটিন টোটিন থাকে সেই পার্টটা একটু দেখে নাও। ক্লাস 9 এর বইতে দেওয়া আছে আমাদের প্রোটিন থাকবে 50%, প্রোটিন থাকবে 50%, দেখে নাও 50% প্রোটিন থাকে, 40% লিপিড থাকে, বাদ বাকি 10% থাকে কার্বোহাইড্রেট। দেখে নাও কি সুন্দর অ্যান্সার, দেখো তো। তাহলে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট ক্লাস 9 এর বই থেকে জয়েন্ট অ্যান্সার, মানে মিড বায়োলজির অ্যান্সার। ওকে, তারপরে ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিল কে? দেখো নিকলসন সিঙ্গার, ক্লাস 9 এর বইতে আছে, তাই তো? এই দেখো নিকলসন সিঙ্গার কি ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল। তারপরে ইন ফ্লুইড মোজাইক মডেল প্লাজমা মেমব্রেন, দেখে নাও এবার কি বলছে যে ফসফোলিপিড ফ্রম এ বায়োমলিকুলার লেয়ার অফ মিডল পার্ট। দেখো একদম সুন্দর করে বলা আছে, আমি তো তখন বুঝিয়ে দিলাম যে কি করে, ঠিক আছে, দুটো লেয়ার ফসফোলিপিড দিয়ে দুটো লেয়ার বাই লেয়ার তৈরি হয়। ওকে, সেটা মিডল পার্টেই থাকে, সেইটাই এখানে কোশ্চেন করেছে। তারপরে অ্যাকর্ডিং টু widely accepted fluid mosaic model, cell membrane are semi-fluid, while lipid and integral protein can diffuse randomly। মানে এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, বা এখানে দেখবে একটা পয়েন্ট ক্লাস 9 এর বইতেই, অর্থাৎ এইখানে কিন্তু একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে অনেকটা। দেখো যে প্রোটিন গুলো কিন্তু দেখো যে প্রোটিন এবং লিপিড গুলো ওরা কি করে, বিশেষ করে প্রোটিন গুলো কিন্তু নিজেরা কিন্তু ওটা কিছুটা স্থান পরিবর্তন করতে পারে। আর লিপিড গুলো কি র্যান্ডমলি, প্রধানত লিপিড গুলো একটা লিপিড লেয়ার, এই লিপিডটা এখানে এখন আছে, পরবর্তী কিন্তু ওখানে থাকবে না, নাও থাকতে পারে, ও কিন্তু পাশে চলে আসতে পারে। একটা ফসফোলিপিড দেখে নাও, এই ফসফোলিপিডটা হয়তো এখানে আছে, যে 1 নম্বরটা, পরবর্তী দেখা যাচ্ছে যে ঘন্টাখানেক পরে কিন্তু 1 নম্বরটা চলে আসতে পারে এখানে, আবার এ চলে যেতে পারে এখানে, কখনো কখনো এ কি করতে পারে, এ এখানে চলে আসতে পারে, আবার এ এখানে যেতে পারে। অর্থাৎ লিপিডের কিন্তু এই মুভমেন্ট হয়। ওকে, সেইটা মোটামুটি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। তবে প্রোটিনের খুব হালকা হয়, কারণ প্রোটিন কিন্তু মেইনলি অ্যাটাচ থাকে, তো ভীষণ হালকা হয়, ওটা প্রায় ধরাই যায় না। কিন্তু লিপিডের ও কিন্তু প্রচুর ভাবে হয়। লিপিড কিন্তু কি একটা মানে ইয়েতে থেকে, একটা পর্দা থেকে, লিপিড তো বাইয়ার, এই লিপিড লেয়ারটা এই একটার মধ্যে থেকে বিভিন্ন স্থান পরিবর্তন করতে পারে, আবার কি করতে পারে যে এই লেয়ার থেকে এই লেয়ার আসতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এটা বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, দেখে নাও এখানে বলা হয়েছে যে এরকম মুভমেন্ট দেখা যায়। এবার কতগুলো 4টে তথ্য দিয়েছে, বলছে কোনটা সঠিক নয়, ইনকারেক্ট। তাহলে দেখে নাও, বলা হয়েছে প্রোটিন, সুতরাং এটা হচ্ছে ভুল অ্যান্সার, তাই তো? যদি এটা প্রোটিনের কথা বলা হয়েছে, প্রোটিন ক্যান, ঠিক আছে, আন্ডারগো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ইন দা লিপিড লেয়ার, না প্রোটিন না, হবে লিপিড, সুতরাং এটা ভুল। ওকে, তারপরে কোশ্চেন দাও, দেখো কিপিং ইউর ভিউ অফ ফ্লুইড মোজাইক মডেল as a structure of cell membrane, which one of the following statement is correct with respect of movement of lipid and protein? ঠিক একই কথাটা, সেই কোশ্চেনটা আবার দেখো, রিপিট করছি কোশ্চেনটা। দেখো এই দেখো, লিপিড ক্যান, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ, আর প্রোটিন কিন্তু দেখে নাও কি পারে না, সেম। দেখো কোশ্চেনটা, তারপরে আবার একই কোশ্চেন, দেখে নাও, the plasma membrane consists of protein is embedded in phospholipiid bilayer। কি সুন্দর, দেখে নাও প্রোটিন গুলো কি, এই যে প্রোটিন গুলো এই ফসফোলিপিডের মধ্যে এমবেডেড, প্রথমীয় আছে, ক্লাস 9 এর বইতেই ক্লিয়ার যেটা আছে আর কি। তারপরে দেখো এই লেসিথিনের ব্যাপারটা তো বলেই দিলাম। তারপরে বলছে
দেখো তারপরে বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ইন দ্য ফলোইং রিগার্ডিং দ্য মেমব্রেন। দেখো কোনটা সঠিক, দেখো লালটা, দেখো একটু দেখে নাও, এটা ফ্লুইড মোজাইক মডেলটা কে দিয়েছিল? মিচেলসন এবং সিঙ্গার। এটা তো কারেক্ট, আর কোনো তথ্য এখানে কিন্তু কারেক্ট নেই। কেন? যে দেখো সোডিয়াম পটাশিয়াম, একটু বলেই দিই এখানে যে সোডিয়াম পটাশিয়াম, হ্যাঁ, এই দুটো কিন্তু কখনো প্যাসিভ মুভমেন্ট হয় না, ওদের হয় অ্যাক্টিভ মুভমেন্ট। কারণ ওটা কি সক্রিয়, যেখানে এনার্জি খরচ হয়, ওকে, সেই এনার্জি খরচ হয় যেখানে, সেই এনার্জি খরচের মাধ্যমে কিন্তু কি পরিবহন হয়। সুতরাং প্যাসিভ হয় না, কিন্তু হয় কি অ্যাক্টিভ পরিবহন হয়। তারপরে প্রোটিন মেক, হ্যাঁ, এই 60 থেকে 70% অফ দ্য মেমব্রেন। না, প্রোটিন মোটামুটি দেখো ক্লাস 9 এর বইতে দেওয়া আছে কত 50%, এর উপরে কিন্তু বলা আছে 50%। অ্যাজ পার এনসিইআরটি বইতে কিন্তু 52%, এর বেশি প্রোটিন থাকবে না। এনসিইআরটি বইয়ে কিন্তু 52% দেওয়া আছে। যাক, এই বইটায় অর্থাৎ ক্লাস 9 এর টেক্সট বইয়ে দেওয়া আছে 50%। যাক, 50 থেকে 52 এটা কোনো ব্যাপার নয় আর কি। যাক, কিন্তু এখানে কতটা ভুল আছে। আচ্ছা, তারপরে লিপিড আর অ্যারেঞ্জ ইন এ বাইলেয়ার উইথ পোলার হেড টুয়ার্ড দ্য ইনার পার্ট। ভুল কথা। আর বাবা ইনার পার্টের মধ্যে এইগুলো, এই যে ইনার পার্টে কি থাকে, হ্যাঁ, ইনার পার্টের মধ্যে বলছে পোলার হেডটা তো বাইরে থাকবে। বলছিলাম না এটা হচ্ছে পোলার হেড, নেগেটিভ চার্জ, এগুলো পোলার হেড, ও তো বাইরের দিকে থাকবে, ভিতরে থাকবে কেন? ভিতরে থাকবে না, তাই তো? তাহলে এখানে কে থাকবে? যে এই পোলার হেডটা থাকবে না, কিন্তু কে থাকবে? হাইড্রোফোবিক পার্ট বা ফ্যাটি অ্যাসিড পার্ট। সুতরাং দেখো তো এখানে 10খানা কোশ্চেন, 10খানা কোশ্চেনের একটা মাত্র কোশ্চেন বাদে বাদ বাকি 9টা কোশ্চেনই কিন্তু ক্লাস 9 এর বই থেকে আমরা অ্যান্সার করতে পারছি। সুতরাং অভিভাবকদের বলবো, যদি এখন থেকে কেউ এই ফাউন্ডেশন, মিড ফাউন্ডেশন বায়োলজি পড়ে যায় টেক্সট বই থেকে, তাহলে বলে দেবো যে তার মিটে কিন্তু বায়োলজিতে খুব ভালো সে অ্যান্সার করতে পারবে এবং ভালোটা র্যাঙ্ক করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্ত, পরে আবার নেক্সট আর একটা টপিক নিয়ে আমি আবার আলোচনায় আসবো।